দেশের রেকর্ড প্রায় $36 বিলিয়ন রেমিটেন্স, গেল বছর চেয়ে প্রবৃদ্ধি 17%। সক্ষমতা ও অভ্যন্তরীণ অসন্তোষে চাপের মুখে এনবিআর, বাড়তি 1 লাখ কোটি টাকা আদায়ের চ্যালেঞ্জ নিয়ে শুরু নতুন অর্থ বছর। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে 2025-26 অর্থ বছরে। এ সময় দেশে মোট রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় 2024-25 অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছিল $30.32 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে দেশের রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 17%। আর গেল অর্থ বছরের শেষ মাস জুনে দেশে মোট রেমিটেন্স এসেছে $2.80 বিলিয়ন, যা আগের অর্থ বছরে একই সময় ছিল $2.82 বিলিয়ন। এদিকে অকার্যকর অবস্থা থেকে 4টি ফিন্যান্স কোম্পানিকে পুনর্গঠন ও আমানত পরিশোধের জন্য 3 মাসের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফিন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। প্রায় লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে শেষ হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর অর্থ বছর। ঘাটতির কারণ সংস্থাটির সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ নানা অসন্তোষ, যা বছর পর বছর ধরে চলে এলেও সমাধানে নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। পরিস্থিতি জটিল করে তুলেছে অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতার নানা ঘটনা। নতুন অর্থ বছরে এইসব অসন্তোষ সামলানো সহ রয়েছে বাড়তি আরও 1 লাখ কোটি টাকা আদায়ের চ্যালেঞ্জ। ইমদাদ হকের রিপোর্ট। সরকারের আয়ের বড় অংশই আসে রাজস্ব থেকে, তাই কাঙ্ক্ষিত রাজস্ব না এলে বাধাগ্রস্ত হয় বাজেট বাস্তবায়ন সহ সরকারের প্রতিশ্রুত রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। নতুন অর্থ বছরে রেকর্ড 1 লাখ কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে, যেখানে গেল অর্থ বছরেও ঘাটতি লাখ কোটি টাকার ওপরে। অর্থনীতির পর্যবেক্ষণ বলছে, রাজস্ব ঘাটতির ঘেরাটোপে আটকে যাবার পেছনে রয়েছে সংস্থার সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ অসন্তোষ, অস্থিরতার নানা কারণ। তথ্য বলছে, দাতা সংস্থা আইএমএফ-এর পরামর্শে গেল বছর সংস্কারের নামে এনবিআরকে ভাগ করতে মরিয়া হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। ভাগ হওয়া বিভাগে নিজেদের মধ্য থেকে শীর্ষ পদে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তাদের বড় অংশ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর-এর বর্তমান চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, প্রশাসন ক্যাডারদের পরামর্শে আন্দোলন দমাতে কঠোর হয় সরকার। আন্দোলনে যুক্তদের অবৈধ সম্পদ অর্জন সহ অনিয়মের অভিযোগ এনে সক্রিয় হয়ে ওঠে দুদক। পরে ব্যবসায়ীদের উদ্যোগে সমঝোতার পর প্রত্যাহার করা হয় সব ধরনের আন্দোলন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। সমঝোতার শর্ত ছিল এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে না কোনো ব্যবস্থা, কিন্তু শর্ত ভঙ্গ করে আন্দোলনরতদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এনবিআর-এর ক্ষমতাধর একটি পক্ষ। চাকুরি থেকে অব্যাহতি, সাময়িক বরখাস্ত, পদের অবনতি সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় 39 জন কর্মকর্তার বিরুদ্ধে। তথ্য বলছে, এদের বেশিরভাগই দক্ষ ও যোগ্য কর্মকর্তা। তালিকা করা হয় বিভিন্ন পদের আরও 300 কর্মকর্তার। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এনবিআর জুড়ে। যেই 2 বিভাগে এনবিআর-এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে, সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি। ওখানে যেভাবে লেখা হয়েছে, এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে। এছাড়া বদলি, পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে এনবিআর-এ রয়েছে বিশেষ একটি অঞ্চলের কর্মকর্তাদের সিন্ডিকেট, যাদের কেউ কেউ অনিয়ম দুর্নীতিতেও অভিযুক্ত। ফলে যোগ্য ও দক্ষ হয়েও কর্মকর্তাদের একটা অংশকে বছরের পর বছর রয়ে যেতে হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে, যাতে প্রশ্নবিদ্ধ রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি। এর প্রভাবে আতঙ্ক ও হতাশায় দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের একটি অংশ রুটিন দায়িত্বের বাইরে অতিরিক্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে, এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি যোগফল এটা যদি যোগ করা হয়, তার ফলাফলই হলো দেশের উন্নতি।
এদিকে নতুন রীতি অনুযায়ী চলতি অর্থবছর থেকে কর অব্যাহতির সুবিধা দিবে সংসদ। অভিযোগ রয়েছে রাজনৈতিক বিভিন্ন প্রভাবে, তাই গেল 4 মাসে ব্যাপক হারে এই সুবিধা দেওয়া হয় ব্যবসায়ীদের। এটা ম্যানুয়ালি করতে যেয়ে মিউটিলেট করা করার খুব প্রচুর সম্ভাবনা আছে, হয়ে যাচ্ছে। তো ফলে বুঝতে হবে অটোমেশন হোক, এটা কেরা চায় আর না চায়। সংশ্লিষ্টরা জানান, ট্যাক্স ও ভ্যাট অডিট কার্যক্রমের মাধ্যমে বের করা যায় রাজস্ব জালিয়াতির ঘটনা। ব্যবসায়ীদের দাবির মুখে তা বন্ধ করে রাখা হয় দীর্ঘদিন। আবার গতি নেই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমেও। এসব কারণে স্বাভাবিকভাবেই গতি হারায় রাজস্ব আয় কার্যক্রম। রাজস্ব আদায়ে ঘাটতি হলে গোলমাল বাধে সরকারের হিসাব নিকাশে, ব্যাহত হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া, নষ্ট হয় সার্বিক আর্থিক শৃঙ্খলা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নতুন বাজেটে টেলিকমিউনিকেশন খাতের কর হারে অপারেটর কোম্পানিকে প্রণোদনা দেয়া হলেও গ্রাহকদের জন্য নেই কোনো সুবিধা। অন্যদিকে চলতি মাস থেকে আমদানি করা স্মার্টফোনে আবারও বসছে 60% কর। এর ফলে উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত হবেন ভোক্তারা, বাড়তে পারে অবৈধ আমদানি। বাজেটে টেলিকম খাত নিয়ে বুধবার এক সেমিনারে উঠে আসে এমন পর্যবেক্ষণ। দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, পরিণত হয়েছে নিত্য ব্যবহার্য পণ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের 90% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, যাদের ভেতর স্মার্টফোন ব্যবহারকারী 73%। তবে আবারও অস্বস্তি বাড়ছে গ্রাহকদের। 1 জুলাই থেকে দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের ওপর পুনরায় কার্যকর হতে যাচ্ছে 64% কর। গত জানুয়ারিতে যা কমিয়ে 43% করা হয়েছিল। ফলে আবারও দাম বাড়ছে এসব ফোনের। একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে এই প্রায় 10-15 কোটির স্মার্টফোন ব্যবহারকারী বা নতুন যারা কিনবে, তাদের উপরে লোড দেওয়াটা এটা আসলে এক ধরনের কন্ট্রাডিক্টরি, যেখানে সরকার নিজেই ডিভাইস অ্যাভেলেবিলিটির ব্যাপারে কাজ করছে, ল্যাপটপের মতো প্রোডাক্টকে তারা দাম কমিয়ে দিচ্ছে। বাজেটে সিম ট্যাক্স 300 থেকে করা হয়েছে 0, কিন্তু বদলায়নি কল এবং ইন্টারনেটের উপর প্রায় 50% কর হার। ফলে সুফল শুধুমাত্র টেলিকমিউনিকেশন অপারেটররা পেলেও গ্রাহকদের পরিশোধ করতে হচ্ছে উচ্চ হারের কর। ভয়েস রেটের জন্য আপনার ভয়েস রেটের মিনিমাম একটা রেট ধরা দেওয়া হয়েছে 45%, বিটিআরসি থেকে 45%। এটা পৃথিবীর কোথাও নাই। বেনিফিটগুলো দিচ্ছে টেলিকমকে, ভেরি গুড, কিন্তু ওয়াই অনলি টেলিকম এই কর্পোরেট কোম্পানিগুলোকে কেন? আমাকে প্রথমে দেওয়া উচিত ছিল আমাদের ইউজারদেরকে। আইন করছি বেটিং এর এগেনস্টে, আরেকদিকে আমি সিম মানে আরো যাতে সিম আসে, এবং ওই সিম আসা মানে হচ্ছে এর মধ্যে একটা বড় অংশ ভুয়া সিম আসবে। তাই কেবল টেলিকম খাতের ব্যবসায়ী নয়, গ্রাহকদের সুবিধা নিশ্চিতে জোরালো পদক্ষেপের দাবিও তোলা হয় এদিনের অনুষ্ঠানে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গেল অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আর খোলা পণ্য ওঠানামা দুই ক্ষেত্রেই রেকর্ড হয়েছে। 35,18,841 একক কন্টেইনার ওঠানামা হয়, আর খোলা পণ্যের পরিমাণ 13,17,35,000 টন। দুপুরে বন্দরে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধনকালে এই তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। চেয়ারম্যান বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগে 2025-26 অর্থ বছরে আগের বছরের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 6.76%। খোলাপণ্যের প্রবৃদ্ধি 5.36, বেড়েছে জাহাজ আসা যাওয়াও। আর বছরটিতে মোট আয় হয়েছে 6,629 কোটি 17 লাখ টাকা। আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করবে। এইটা যেন বাধা না হয়, ব্যবসা বান্ধব যেন হয়, সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা। আজ 1 জুলাই থেকে কোড ভিত্তিক সব ধরনের লেনদেন বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের বাংলা কিউআরে শুরু হচ্ছে। যে কোনো ব্যাংক MFS এর অ্যাপ দিয়ে সব ধরনের বিল পরিশোধ করা যাবে।
এতে দোকান বা মার্চেন্ট পয়েন্টে আর আলাদা কিউআর রাখতে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বাংলা কিউআর ভালোভাবে বাস্তবায়ন হলে পুরো লেনদেন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ক্যাশলেস লেনদেন বাড়লে টাকা ছাপানোর খরচ কমবে। এটাকে জনপ্রিয় করতে বাংলা কিউআর লেনদেনের একটি পর্যায় পর্যন্ত খরচ কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। ব্যাংকসহ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিউআর বাদ দিয়ে বাংলা কিউআর চালুর জন্য বাংলাদেশ ব্যাংক গেল এপ্রিলে একটি সার্কুলার দেয়। সিরাজগঞ্জে মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা জমে উঠেছে। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রিতে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। পণ্যের দাম ও মানে খুশি দর্শনার্থীরা, বাড়তি বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও। বর্ণিল আলোকসজ্জা আর লোকজ আবহে সাজানো চারপাশ। সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান ও বিজয় সৌধ মাঠে চলছে মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব, যেখানে প্রদর্শন হচ্ছে গ্রামীণ ও ঐতিহ্যবাহী নানা পণ্য। মেলায় 50টি স্টলে স্থান পেয়েছে নারীদের চুড়ি, কানের দুল, প্রসাধনী সামগ্রী। রয়েছে হস্তশিল্প, তাঁতের শাড়ি, দেশীয় পোশাক, খাদ্যপণ্য ও শিশুদের নানা ধরনের খেলনা। গুণগত মানের পাশাপাশি যার দামও হাতের নাগালে। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। গহনা থেকে শুরু করে জামা কাপড়, স্যান্ডেল, ব্যাগ সবকিছুই বেশ ভালো আছে। মেলাটা অনেক সুন্দর, অনেক বড়। আমি এখানে আসি প্রতিদিন, অনেক কিছু কিনি। আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলো কিনতে পারছে খুবই সুলভ মূল্যে। সবাই আসতেছে এবং কেনাকাটাও খুব ভালোভাবেই করছে আর কি। তো আমরা ব্যবসায়ীরা আমি ঢাকা থেকে আসছি, বাট আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আয়োজকদের ভাষ্য, আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও দেশীয় পণ্যকে শহুরে মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণেরও সহায়ক ভূমিকা রাখছে মেলাটি। আমাদের মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্প, কুটির শিল্প, ঘরের সাজানোর জন্য বিভিন্ন আইটেম রয়েছে। দোকানদার ভাইদের মাশাআল্লাহ তাদের আশানুরূপ কেনা বেচা এখানে তারা করতে পারছে। এবারে যে মেলা, সেখানে কিন্তু আসলে যারা ব্যবসায়ীরা এসেছে তাদের ব্যাপক বেচা কেনা হয়েছে। আমরা প্রত্যেক বছরই আসলে উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই মেলার আয়োজন করব। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এই আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।